বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সরকারি হলঙ্গা কলেজে আয়োজিত অ্যাকাউন্টিংয়ের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট নিয়ে কথা বলব। প্রথমে আমরা জানবো যে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট কী বা ওয়ার্কিং ক্যাপিটাল কী। তার উত্তর আমরা বলবো যে ফান্ডস রিকোয়ার্ড টু মেনটেন দ্য ডে টু ডে অপারেশন অফ এ বিজনেস ফার্ম ইজ নোন অ্যাজ ওয়ার্কিং ক্যাপিটাল। অর্থাৎ ব্যবসার দৈনন্দিন খরচ যোগানোর জন্য আমরা যে সমস্ত টাকা প্রতিদিন লাগে সেটি হচ্ছে কি ওয়ার্কিং ক্যাপিটাল। আর এখানে আছে গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল আছে, একটা নেট ওয়ার্কিং ক্যাপিটাল আছে। গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল হচ্ছে টোটাল অ্যামাউন্ট ইনভেস্টেড ইন দ্য কারেন্ট অ্যাসেট অফ এ টেম্পোরারি or of a company is termed as gross working capital. আর নেট ওয়ার্কিং ক্যাপিটাল হচ্ছে দ্য ডিফারেন্স বিটুইন টোটাল কারেন্ট অ্যাসেট অ্যান্ড টোটাল কারেন্ট লায়াবিলিটি ইজ টার্মড অ্যাজ নেট ওয়ার্কিং ক্যাপিটাল। তারপরে অপারেটিং সাইকেল আমাদের জানতে হবে। অপারেটিং সাইকেল হচ্ছে দ্য ফ্লো ফ্রম ক্যাশ টু সাপ্লায়ার টু ইনভেন্টরি টু অ্যাকাউন্ট রিসিভেবল অ্যান্ড ব্যাক ইনটু ক্যাশ ইজ নোন এজ অপারেটিং সাইকেল। এখন এই ওয়ার্কিং ক্যাপিটাল অঙ্ক করার জন্য আমাদের যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে আমাদের কী করা লাগে, যে আমাদের ওয়ার্কিং ক্যাপিটালের জন্য কতগুলো ফর্মুলা লাগে এবং একটা ছক আছে, সেই ছকটা আমার কী করতে হবে, স্টেটমেন্টটা আমার লাগবে। তার জন্য আমি স্টেটমেন্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল সেটা আমরা প্রথমে আগে শিখব। সেটা হচ্ছে আগে কারেন্ট অ্যাসেটগুলো যোগ করতে হবে। তার মধ্যে আছে ইনভেন্টরি, সেখানে থাকবে র মেটেরিয়াল, ওয়ার্কিং প্রসেসে র মেটেরিয়াল থাকবে, লেবার থাকবে, ফ্যাক্টরি ওভারহেড থাকবে, তার ফিনিশ গুডস থাকবে, তো এগুলো আমরা যোগ করব। দেন থাকবে ডেটার্স বা অ্যাকাউন্ট রিসিভেবল, ক্যাশ ইন হ্যান্ড থাকবে, ক্যাশের ব্যাংক থাকবে, প্রিপেড এক্সপেন্স থাকবে এবং অ্যাক্রুড রেভিনিউ থাকবে। এই সবগুলি হচ্ছে টোটাল কারেন্ট অ্যাসেট। তারপর আমরা কারেন্ট লায়াবিলিটি আমরা আনবো। কারেন্ট লায়াবিলিটি থাকবে ক্রেডিটার্স অ্যান্ড র মেটেরিয়াল থাকবে, আউটস্ট্যান্ডিং এক্সপেন্স থাকবে, সেখানে লেবার অ্যান্ড ওয়াইজেস থাকবে, ওভারহেড থাকবে, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স থাকবে, সেলিং এক্সপেন্স থাকবে, আদার এক্সপেন্স থাকবে, আনআন রেভিনিউ থাকবে। এবার আমরা টোটাল কারেন্ট লায়াবিলিটি পাবো। আর ওয়ার্কিং ক্যাপিটাল হচ্ছে টোটাল আমার যে কারেন্ট অ্যাসেট আছে তার থেকে আমার কারেন্ট লায়াবিলিটি বাদ দিলে যা থাকে সেটি হচ্ছে কি ওয়ার্কিং ক্যাপিটাল। আর আমি সেফটি মার্জিন অর কন্টিনজেন্সি যেটা আছে এটা যদি আমি যোগ করি তাহলে আমি কী পাবো, নেট ওয়ার্কিং ক্যাপিটাল পাবো। আর এখানে কিছু ফর্মুলা আমার কী করতে হবে, ব্যবহার করতে হবে। সেই ফর্মুলাগুলোর মধ্যে প্রথম হচ্ছে ইনভেস্টমেন্ট ইন র মেটেরিয়াল বা রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ র মেটেরিয়াল, সেটা হবে যে বিজনেস প্রোডাকশন ইউনিট ইন্টু কস্ট অফ র মেটেরিয়াল পার ইউনিট ইন্টু র মেটেরিয়াল এইচপি হচ্ছে র মেটেরিয়াল হোল্ডিং পিরিয়ড আর কি। আর টিটি ডিভাইড বাই টিটি হবে টোটাল টাইম ইন এ ইয়ার। অর্থাৎ ইনভেস্টমেন্ট ইন র মেটেরিয়ালটা হবে বাজেটেড প্রোডাকশন ইউনিট ইন্টু কস্ট অফ র মেটেরিয়াল পার ইউনিট ইন্টু হচ্ছে র মেটেরিয়াল হোল্ডিং পিরিয়ড। এটা আমি টোটাল টাইম ইন এ ইয়ার এটা দিয়ে কী করবো, ভাগ করবো আর কি। তাহলে এইভাবে আমি কী পাবো, র মেটেরিয়ালের ইনভেস্টমেন্টটা পাবো। আর ইনভেস্টমেন্ট ইন ওয়ার্কিং প্রসেস পাইতে গেলে আমাকে কী করতে হবে, ঠিক একই কাজ করতে হবে যে বাজেটেড প্রোডাকশন ইউনিট ইন্টু কস্ট অফ ওয়ার্কিং প্রসেস, তার সাথে আমি করব যে ওয়ার্কিং প্রসেস হোল্ডিং পিরিয়ড, এটাকে আমি টোটাল টাইম ইন এ ইয়ার এটা আমার কী করতে হবে, এটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে এই দুইটা আমি পাবো। একটা আমি ইনভেস্টমেন্ট পাইলাম, ইনভেস্টমেন্ট র মেটেরিয়াল, আর ইনভেস্টমেন্ট ইন ওয়ার্কিং প্রসেস আমি পাইলাম। 3 নম্বর আমার যেটা লাগবে ইনভেস্টমেন্ট ইন ফিনিশ গুডসে আমি কীভাবে টাকাটা পাবো, সেটা হচ্ছে বাজেটেড প্রোডাকশন ইউনিট ইন্টু কস্ট অফ ফিনিশ গুডস পার ইউনিট ইন্টু ফিনিশ গুডস হোল্ডিং পিরিয়ড ডিভাইড বাই টোটাল টাইম ইন এ ইয়ার। এই যে ফর্মুলা এটা ব্যবহার করলে আমরা কী করতে পারবো, এটা আমরা ইনভেস্টমেন্ট ইন ফিনিশ গুডসটা পাইতে পারবো। আর 4 নাম্বার হচ্ছে ডেটার্স বা অ্যাকাউন্ট রিসিভেবল, সেটা পাওয়ার জন্য আমার কী করতে হবে, বাজেটেড ক্রেডিট সেলস ইন্টু কস্ট অফ সেলস পার ইউনিট ইন্টু ডিএইচপি ওর এসিপি। ডিএইচপি হচ্ছে ডেটার্স হোল্ডিং পিরিয়ড আর এসিপি হচ্ছে অ্যাভারেজ কালেকশন পিরিয়ড, যে কোনো একটা, এটাকে গুণ করে আমি ভাগ করব টোটাল টাইম দিয়ে, তাইলে এটা আমি পাইতে পারবো। আর ক্রেডিটার্স আর র মেটেরিয়াল এটা পাইতে গেলে আমার যেটা করতে হবে বাজেটেড প্রোডাকশন ইন্টু কস্ট অফ র মেটেরিয়াল পার ইউনিট ইন্টু সিএইচপি ওর এপিপি। সিএইচপি হচ্ছে ক্রেডিটার্স হোল্ডিং পিরিয়ড আর এপিপি হচ্ছে অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড, এটা গুণ করে আমি টোটাল টাইম ইন এ ইয়ার দিয়ে ভাগ করব। আর 6 নম্বর আমার ডিরেক্ট লেবার যদি আমি জানতে চাই, ডিরেক্ট লেবার ওয়াইজেস, সেটা হচ্ছে বাজেটেড প্রোডাকশন ইউনিট ইন্টু ডিরেক্ট লেবার কস্ট পার ইউনিট ইন্টু ডিএলএইচপি ডিভাইড বাই টিটি। অ্যান্ড ডিএলএইচপি হচ্ছে ডাইরেক্ট লেবার হোল্ডিং পিরিয়ড
আর টিটি হচ্ছে টোটাল টাইমে ইন এ ইয়ার। এটা দিলে আমি এটা পাইতে পারবো। আর 7 নম্বরের আমার যেটা লাগবে যে ওভারহেডের জন্য আমি যেটা করব বাজেটেড প্রোডাকশন ইউনিট ইন্টু ওভারহেড কস্ট পার ইউনিট ইন্টু এইচপি অর্থাৎ ওভারহেড হোল্ডিং পিরিয়ড, এটা গুণ করে আমি টোটাল টাইম দিয়ে কী করব, ভাগ করব। আর 8 নম্বর হচ্ছে আমার যদি নেটওয়ার্কিং ক্যাপিটাল আমি জানতে চাই, সেটা হবে টিসিএ মাইনাস টিসিএল। টিসিএ হচ্ছে টোটাল কারেন্ট অ্যাসেট আর টিসিএল হচ্ছে টোটাল কারেন্ট লায়াবিলিটি। তো এখানে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে যে কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটি যেগুলোর নামগুলো কিন্তু খেয়াল রাখতে হবে আর কি। যেমন কারেন্ট অ্যাসেটে ইনভেন্টরিতে কিন্তু র মেটেরিয়াল, ওয়ার্ক ইন প্রসেস, ফিনিশ গুডস, এটাকে আবার সংক্ষেপে RM, WIP, FG এই নামেও কী করতে পারে, অভিহিত করতে পারে। তো ডেটার্সও বলতে পারে, অ্যাকাউন্ট রিসিভেবলও বলতে পারে। তাও ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ এট ব্যাঙ্ক, প্রিপেড এক্সপেন্স, শর্ট টার্ম সিকিউরিটিস, অ্যাক্রুড রেভিনিউ, এগুলো সবই হচ্ছে কি কারেন্ট অ্যাসেট হিসাবে আসে। আর কারেন্ট লায়াবিলিটির জন্য আসে ক্রেডিটার্স ফর র মেটেরিয়াল, আউটস্ট্যান্ডিং এক্সপেন্স হচ্ছে বকেয়া খরচ, সেগুলো হতে পারে ডাইরেক্ট লেবার, ডাইরেক্ট ওয়েজেস, ওভারহেড, আদার এক্সপেন্স, ব্যাঙ্ক ওভারড্রাফট হতে পারে, শর্ট টার্ম লোন হতে পারে, আনআর্ন রেভিনিউ হতে পারে। এটা হচ্ছে কারেন্ট অ্যাসেট কারেন্ট লায়াবিলিটি নিয়ে খেয়াল করতে হবে। আর 2 নম্বর যেটা স্মরণ রাখতে হবে, যদি চলতি মূলধন চক্রের প্রতিটি সময়ের গ্যাপ বা ব্যবধান থাকে, আমরা জানি যেমন র মেটেরিয়াল থেকে ওয়ার্ক ইন প্রসেস, আবার ওয়ার্ক ইন প্রসেস থেকে ফিনিশ গুডস, এরও প্রতিটি স্তরেই সময়ের ব্যবধান আছে। তাই 1 থেকে 7 নং পর্যন্ত সূত্রের প্রতিটি ভগ্নাংশের উপরই হোল্ডিং টাইম দিয়ে কিন্তু গুণ করতে হবে, অর্থাৎ হোল্ডিং টাইমটা কিন্তু এখানে ইম্পর্টেন্ট আছে। আর চলতি মূলধনের পরিমাণ নির্ণয়ের অঙ্কে সাধারণত হোল্ডিং পিরিয়ডের মানসমূহ দিয়ে দেয় আর কি, এটা আর লাগে না। আর 3 নম্বর যে সূত্রে আমরা যে 1 থেকে 7 যে দিছি, তো সেখানে দেখো যে তোমরা সূত্রের হরের নিচে টিটি আছে, সব ক্ষেত্রেই টিটি বা টোটাল টাইম আছে। আর উপরে আছে কোয়ান্টিটি ইউনিট, পার কস্ট, ইউনিট কস্ট আর হোল্ডিং পিরিয়ড আছে আর কি। তাহলে আরপি, RM বা র মেটেরিয়াল, WIP বা ওয়ার্ক ইন প্রসেস, FG বা ফিনিশ গুডস বা ডেটার্স, যার রিকোয়ার্ড অ্যামাউন্ট নির্ণয় করতে হবে তার কস্ট এবং তার হোল্ডিং পিরিয়ড বসাবো, তাহলে আমরা কী করতে পারবো, এই সূত্রটা মনে রাখতে পারবো আর কি। তাহলে র মেটেরিয়াল, RM, WIP বা ওয়ার্ক ইন প্রসেস, FG, ফিনিশ গুডস, ক্রেডিটার্স, ডিরেক্ট লেবার এবং ওভারহেড, এই 6টি ক্ষেত্রেই কী হবে, কোয়ান্টিটির জায়গায় বাজেটেড প্রোডাকশনের যে ইউনিট, সেই ইউনিটটা কী করতে হবে, বসাইতে হবে। আর শুধু ডেটার্সের কোয়ান্টিটির জায়গায় বাজেটেড ক্রেডিট সেলসটাকে বসাইতে হবে। আর বাকি ক্ষেত্রে কিন্তু কি বাজেটেড প্রোডাকশন ইউনিটটাই বসবে। আর প্রশ্ন যদি সেলস ইউনিট দেওয়া থাকে এবং কতটা ক্রেডিট সেলস বা ধারের বিক্রয় সেটা বলা না থাকে, তাহলে সম্পূর্ণ বিক্রিকে কী করতে হবে, ক্রেডিট সেলস মনে করতে হবে। এখানে ধরতে হবে যে কোনো ক্যাশ সেলস নাই। আর এখানে একটা টিকা দিয়ে দিব যে আমি মনে করছি যে এখানে পুরাটাই কী হয়েছে, বকেয়া বাকিতে বিক্রি হয়েছে আর কি। আর হোল্ডিং পিরিয়ড বিভিন্ন এককে থাকলে, যেমন কোনটা মাসে, কোনটা সপ্তাহে, এরকম থাকলে কী করবো আমরা, এক্ষেত্রে প্রচলিত কথা হলো বিভিন্ন এককের মধ্যে সবচেয়ে ছোট একক যেটা আছে আর কি, সেটা ব্যবহার করতে হবে। তবে যেটা যে এককে আছে সেটা সেভাবেও কী করা যাবে, তবে এক্ষেত্রে একটা নোট দিতে হবে যে আমি হোল্ডিং পিরিয়ড এই এককে ধরছি আর কি। যেমন 1 মান্থ 4 উইক, 2 মান্থ 8 উইক, 3 মান্থ 12 উইক বা 13 উইক, এইভাবে ধরলেও এটা হবে। আবার 6 মাসে যদি 24 উইক না লেখে সেটা 26 উইক লেখায় কী হবে, যুক্তিযুক্ত হবে আর কি। যেমন 15 দিনে কিন্তু 2 এক ধরতে হবে, আর 15 ডেজে কিন্তু মাস ধরলে কিন্তু হাফ মাস ধরতে হবে আর কি। আর অঙ্কের শুরুতে ওয়ার্কিং প্রসেস ওয়ার্কিংয়ের মাধ্যমে ওয়ার্কিং প্রসেস কস্ট পার ইউনিট, ফিনিশ গুডস কস্ট পার ইউনিট আর ডেটার্স কস্ট পার ইউনিট কী করতে হবে, আগে নির্ণয় করে নিয়ে তারপর অঙ্ক করার চেষ্টা করতে হবে। আর ওয়ার্কিং প্রসেসের কস্ট রাশি নির্ণয়ের জন্য আমরা র মেটেরিয়ালকে 100%, ডাইরেক্ট লেবার ওয়াইজেস 50%, ওভারহেড 50%, এইভাবে আমরা কিন্তু কনভার্সন কস্ট করে নিব। যেটা যত পার্সেন্ট আছে সেটা কিন্তু কি বলা থাকবে আর কি, যে কত পার্সেন্ট কাজ হয়েছে। তারপর টাইম লেগ বা হোল্ডিং পিরিয়ডের কিছু লক্ষণীয় ভাষা আছে, যেমন 14 লিভ যদি বলে তাহলে 15 দিন ধরতে হবে, হাফ মাস ধরতে হবে। নেক্সট মান্থ বলতে 1 মাস ধরতে হবে। লাস্ট ডে অফ দ্য মান্থ বললে 15 ডেজ বা হাফ মান্থ বা 2 উইকস ধরতে হবে আর কি। আর ডেপ্রিসিয়েশন ধরার ক্ষেত্রে ওয়ার্ক ইন প্রসেস, ফিনিশ গুডস বা ডেটার্সের রিকোয়ার অ্যামাউন্ট নির্ণয়ের ক্ষেত্রে ডেপ্রিসিয়েশন অন্তর্ভুক্ত করা যাবে না। আর যদি অন্তর্ভুক্ত থাকে তাহলে কিন্তু বাদ দিতে হবে, কারণ ডেপ্রিসিয়েশন কোনো নগদ ব্যয় না, এটা একটা অনগদ ব্যয়। আর ট্যাক্স বা কর যদি থাকে তাহলে চলতি মূলধন নির্ণয় সেটাও কিন্তু অন্তর্ভুক্ত হবে না। আর 10 হচ্ছে
বিক্রয় মূল্য বা সেলস প্রাইসের ভিত্তিতে কস্ট অফ সেলস হিসাব করা উচিত নয়, কারণ বিক্রয় মূল্যের মধ্যে মুনাফা কী থাকে, অন্তর্ভুক্ত থাকে। তাই ডেটার্সের রিকোয়ার্ড অ্যামাউন্ট নির্ণয়ের ক্ষেত্রে আমরা কস্ট অফ সেলসকেই নিব। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে, যদি অ্যাডমিনিস্ট্রেটিভ ও সেলিং এক্সপেন্স না থাকে তাহলে কস্ট অফ প্রোডাকশনে যা হবে কস্ট অফ সেলস কী হবে, একই হবে আর কি। আর কন্টিনজেন্সি বা সেফটি মার্জিন যদি থাকে, এটা সাধারণত শতকরা হারে কী করা থাকে, দেওয়া থাকে। আর টিসিএ থেকে টিসিএল বাদ দেওয়ার পরে যে পরিমাণ থাকে সেটার উপরে কি কন্টিনজেন্সি প্রয়োগ করতে হয় এবং প্রাপ্য পরিমাণ বের করতে হয়। তো এই কটা জিনিস জানলে এবং আমি প্রথমে যে ছকটা দিয়েছি সেই ছকটা পারলে যে কোনো কী করা যাবে, ওয়ার্কিং ক্যাপিটাল করতে পারা যাবে। তাহলে এই ছিল আজকের আলোচনা। আশা করি সবাই বুঝতে পেরেছ। পরবর্তী আলোচনা দেখার আমন্ত্রণ দিন। আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।